না না, এটা হতেই পারে না। এক নয়, দুই নয়, প্রায় গোটা 10 মতো বয়সের পার্থক্য। নিজের চেয়ে 10 বছরের বড় বাবার বন্ধু ছেলেকে বিয়ে করার কথা ভাবতেই চমকে উঠল তরি, তাও আবার মাত্র 18 বছর বয়সে। পাত্রের নাম আহসান সারোয়ার, তরির বাবার বাল্যবন্ধুর ছেলে, পেশায় ব্যবসায়ী, বাবার সঙ্গে ব্যবসার কাজ সামলায়। তবে তরি মানুষটাকে ছোটবেলায় কয়েকবার দেখলো, বড় হবার পর তার সঙ্গে সাক্ষাতের সংখ্যা মাত্র 2। তরি চোখ বন্ধ করে সেই স্মৃতি চারণের চেষ্টা করলো। আবছা আবছা কিছু বিষয় মনে পড়ল। লোকটা উজ্জ্বল শ্যামলা বর্ণের, চেহারার গঠন লম্বাটে, কণ্ঠস্বর বেশ ভারী, মুখমণ্ডলে ছিল অকৃত্রিম আভিজাত্যের ছাপ। আহসান নামক লোকটির কথা ভাবতেই তরির সর্বাঙ্গ সহসাই কেঁপে উঠল। চোখ খুলে সে এদিক ওদিক তাকালো। এরূপ অপরিচিত আগন্তুকের সঙ্গে সে কিভাবে সারা জীবন কাটাবে? কথা তো দূরে থাক, লোকটির দিকে সে কখনোই মাথা তুলে সরাসরি তাকেও দেখেনি। যেটুকু অবলোকন করেছে তাও ঘটেছে আর চোখে। তবে তরি আর কিছু ভাবতে পারল না। এক দৌড়ে ছুটে গেল মা মনোয়ারার কাছে। মনোয়ারা চাল থেকে কঙ্কর বাজতে ব্যস্ত তখন। নিজে ইতস্তত বোধ কাটানোর সহায়ক হিসাবে তরি ওনার আঁচল হাত দিয়ে মোড়ামুড়ি করতে লাগলো। মনোয়ারা স্বল্প আওয়াজ পেয়ে মেয়ের দিকে ফিরে তাকালো। তরির মাথা নিচু দেখে কিছুটা আন্দাজ হয়তো করেই ফেল। মায়ের মন বলে কথা। তরি ভীত স্বরে বলল, আমি কিছু বলতে চাই। মনোয়ারা জবাবে বললেন, বলো। আমি তো মুখ বেঁধে রাখিনি তোমার। তরি মাথা নিচু করে বলল, বিয়ের বিষয়ে কথা বলতে চাই। মনোয়ারা চালে পাত্র ছেড়ে সোজা হয়ে বসে মেয়ের দিকে তাকালেন। তরি এবার মায়ের কাছে এসে বসল। ইতস্তত বোধটা কিছুটা কমল তার। শান্ত গলায় বলল, আমি এই বিয়েটা করতে চাই না। মনোয়ারা প্রত্যুত্তরে বলেন, কেন? পাত্রের ভেতরে কোনো কমতি আছে? স্বভাবে কোনো দোষ দেখেছো কি? তরি আড়ষ্ট হয়ে বলল, আমি আরো পড়তে চাই, জানতে চাই বিয়ে হলে পড়াশোনার কি হবে। মনোয়ারা শান্ত স্বরে বলেন, পড়াশোনার ব্যাপারে কখনো বাধা দেয়নি, ভবিষ্যতেও কোনো বাধা দেব না। পড়াশোনার ব্যাপারে পাত্রপক্ষেরও কোনো দ্বিমত নেই। ইচ্ছে থাকলে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে নেওয়া যায়। আহসান তো আর বাচ্চা ছেলে নয় যে তোমার বই খেতে কুটি কুটি করে ছিঁড়ে দেবে। তরি অত্যন্ত নরম স্বরে বলল, ওনার বয়সটা খুব বেশি, গুনে গুনে আমার চেয়ে 10 বছরের বড়। মনোয়ারা উত্তরে বলে, আমার আর তোমার বাবার বয়সের পার্থক্য 10 বছর। তবু কি আমাদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া বিবাদ দেখেছো কখনো? তরি নিচু স্বরে বলল। কিন্তু আমি তো মনোয়ারা আর বাকি কথাটুকু শোনার অপেক্ষা করলেন না, কঠিন স্বরে বলেন, পড়াশোনার বিষয়টা তোমার নিছকই বাহানা। পাত্র তোমার পছন্দ হয়নি, এই তো। তবে কেমন পাত্র চাও? রাজপুত্র? ঘোড়ায় চড়ে পরিদেশ থেকে তোমায় নিতে আসবে? এসব অহেতুক আশাকে মন থেকে বিতাড়িত করো। রাজপুত্র বিয়ে করতে হলে তোমাকেও রাজকন্যা হতে হবে। তুমি কি রাজকন্যা? তরির দিকে প্রশ্নের বাণ ছুড়ে দিতেই তরি এদিক ওদিক মাথা তুলে না বোঝালো। মনোয়ারার কণ্ঠস্বর এবার কিছুটা নরম হলো। মেয়েকে কোমল হয়ে বললেন, বাবা মরা মেয়েদের এই সমাজে কেউ মূল্য দেয় না মা। তোমার বাবা আমাকে নিঃস্ব করে চলে গেছে। বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই। তোমাকে আর গুনগুনকে বুকে জড়িয়ে ধরে ভয়ে রাত কাটাতে হয়, পাছে কেউ যদি আচর অবধি যেন না দিতে পারে। আমার কিছু হয়ে গেলে গুনগুনকে বা তোমাকে কে দেখবে? জানি আমাকে হয়তো এখন তোমার খুব কঠিন হৃদয়ের পাষাণ বলে মনে হচ্ছে, কিন্তু আমি তোমার ভালো বই মন্দ ভাবছি না। তোমার বড় চাচা তার জুয়ারি ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি একা তোমায় সুরক্ষিত রাখতে পারবো না। ভেবে নাও, আমি নিজের জায়গায় আহসানকে রেখে তার হাতে তোমাকে তুলে দিচ্ছি। এইটুকু বিশ্বাস আমাকে করতে পারবে না? তরি কোনো জবাব দিল না। মায়ের যুক্তির কাছে সে হেরে গেছে, শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। মনোয়ারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। স্বামী হায়দারকে হারানোর পর থেকে সংসারে একের পর এক ঝামেলা যেন লেগেই রয়েছে। বাড়ির কর্তা ব্যতীত 2টি সন্তানকে এক হাতে মানুষ করা 4টিখানি কথা না।
হায়দার গত হয়েছেন 6 মাস, তবে মনোয়ারার মনে হয় এটা যেন 6 মাস নয়, 9 বছর। সম্পদ নিয়ে হায়দারের ভাই বোনের দ্বন্দ্ব, বিবাদের অন্ত নেই। অপরদিকে হায়দারের বড় ভাই হারুনের চোখ পড়েছে নিজ ভাতিজি তরির দিকে। যে কোনো মূল্যে তরিকে নিজের নেশারও জুয়ারও ছেলের বউ করে ঘরে তুলতে চান। হায়দার বেঁচে থাকাকালীন হারুনও বেশ কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন। হায়দার তা কৌশলে এড়িয়ে গেছেন। কেউ কি চাইবে নিজের মেয়েকে অমন পাত্রের হাতে তুলে দিতে? পরিস্থিতি আজ হাতের বাইরে চলে গেছে। হারুন বিভিন্ন কলা কৌশলে তরিকে হাত করতে চাইছেন। তরির পেছনে যেন উঠে পড়ে লেগেছেন। তাই পরিস্থিতি সামাল দিতে হায়দারের ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ের সঙ্গী মাজদাক সারোয়ারের বিবাহযোগ্য ছেলের সঙ্গে নিজ কন্যার বিয়ে ঠিক করেছেন মনোয়ারা। হায়দারের কাছে সে অনেকবার শুনেছে আহসানের কথা, সরাসরি দেখেছ আচরণে গগনচুম্বী নম্রতা, ভদ্রতা, মিষ্টভাষী ও বেশ হাসি খুশি। একেবারে তরির জন্য সুযোগ্য পাত্র। আহসানকে হাতছাড়া করার মতো ভুল মনোয়ারা করতে চাননি। নিজে থেকে বিয়ের কথা তুলতো বড্ড ইতস্তত বোধ করছিলেন, কিন্তু অদৃষ্টের কি নীলা খেলা। মনোয়ারাকে বিস্মিত করে দিয়ে মাজদাকের গিন্নি শোভা আহসানের জন্য তরিকে চেয়ে বসলেন কোনো দাবি দাবা ছাড়াই। যোগ্য পাত্রকে হাতের মুঠো পেয়ে মনোয়ারাও আর বিলম্ব করলেন না। বিয়ের পাকাপোক্ত কথা শেষ করে দ্রুতই বিয়ের আয়োজন শুরু করলেন। একগুচ্ছ অনিচ্ছা নিয়ে তরি বিয়েতে রাজি হলো। নিতান্তই মায়ের কথা ভেবে তাকে বিয়ে করতে হচ্ছে, না হলে তার চেয়ে বয়সে এত বড় একটা লোককে বিয়ে করতে বই গিয়েছিল তার। তরির বান্ধবীরা তার বিয়ের কথা শুনে হেসে কুটি কুটি। তরি বারবার বলতো পড়াশোনা পর্ব চুকিয়ে এসে বিয়ের পিড়িতে বসবে, আর আজ তার সেই মিথ্যে অহংকার চূর্ণ হবার পথে। তরি বান্ধবীরা যখন তার বিয়ে নিয়ে খুচরো আলাপে ব্যস্ত, তখন তরি মন খারাপে আসক্ত। আজ তার বাবা বেঁচে থাকলে কখনোই তাকে এরূপ পরিস্থিতিতে পড়তে হতো না। কি রে বউ, সাজের বহর তো ভালোই দেখছি, যেন এক লাল পরি। এত সেজেগুজে লাভ কি? রাতের তো দুলাভাই সব কিছুর উপরে তাণ্ডব চালাবে। তরি নিজের বান্ধবী মিশমির এরূপ বক্তব্য শুনে মুখ নামিয়ে নিল। অন্যরা হেসে ফেলল, তরি হাসল না কিংবা লজ্জা পাওয়ার ভানও করল না। খুব মুখ গম্ভীর করে বসে রইল। কাটার মতো বিচ্ছে তার গায়ে কথাগুলো। তবে তরি বান্ধবীগুণের হাসি ঠাট্টা বেশিক্ষণ স্থায়ী হলো না। মনোয়ারা এসে সকলকে বলেন, কাজী সাহেব নিচে এসে বসে আছেন, বরযাত্রীও এসে গেছে, তাড়াতাড়ি তরিকে নিচে পাঠা। মনোয়ারা তারা খেয়ে তরিকে নিচে পাঠিয়ে দেওয়া হলো। তরি নিচে গিয়ে বসতেই কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। তরি মাথা নিচু করে বসেই রইল। তরির অপর পাশে বরের বেশে থাকা আহসানকে একবারও মাথা উঁচু করে দেখার প্রয়োজন বোধ করল না। কবুল বলার ঠিক আগ মুহূর্তে তরি মাথা তুলতেই পরস্পরের চোখাচোখি হলো। তরি মুহূর্তে নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। সরাসরি না বললেও তরি চোখের ভাষায় বলে দিতে সক্ষম ছিল যে সে এই বিয়েতে রাজি নয়। অতঃপর দুপক্ষের সম্মতি দান ও কবুল বলার মাধ্যমে বিয়ের কার্য সম্পাদন হলো। মনোরা তরির দিকে তাকিয়ে চোখ মুছলেন। তরি বিয়ে নিয়ে হায়দারের কত স্বপ্ন ছিল, সবসময় বলতেন তরিকে তিনি রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবেন। তরি পড়াশোনা করে অনেক বড় হবে। মনোরা কখনোই ভাবেননি হায়দার চলে যাওয়ার পর সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে। তরি বিয়েতে তার চাচা ফুপিদের দাওয়াত করলেও হারুনের জেদ ধরে তারা কেউই আসেননি। পাড়ার প্রতিবেশী ও স্বল্প মানুষ নিয়ে বিয়েটা হয়েছে। 7-5 ভাবতে ভাবতে তরি বিদায়বেলা এগিয়ে এলো। বিদায়ের সময় মা মেয়ে উভয়ে কান্না দেখে সকলের চোখের পানি চিকচিক করছিল। 9 বছরের ক্লাস 4-এ পড়ুয়া অবুঝ গুনগুন তো কিছুতেই বোনকে ছাড়তে চাইছিল না। নিজের নরম কোমল হাত দিয়ে তরির শাড়ির আঁচল আগলে বসে রইল, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারল না। তরি কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসল। গাড়ির মাঝ বরাবর সিটে বসেছে সে। বাম সাইডে বসেছে আহসান নামক এক অসহ্য লোক, ডান সাইডে তার কম বয়সী মেয়ে।
ডান সাইডে একটা কম বয়সী মেয়ে, খুব সম্ভবত সে আহসান সাহেবের বোন। তরি সেদিকে তেমন মনোনিবেশ করল না। তার এখন বুক ফেটে যাচ্ছে। অচেনা মানুষগুলোকে চেনা মানুষগুলোকে ছেড়ে যেতে তার বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা, গুনগুন কিভাবে তাকে ছাড়া থাকবে? তরি যে গুনগুনকে না জড়িয়ে ধরলে ঘুম আসে না, এসব ভেবে তরির চোখ আবারও জলে ভরে এলো। ফুপিয়ে নিঃশব্দে কেঁদে উঠল সে। এবার এক অদ্ভুত ঘটনা ঘটল। বাম পাশ থেকে একটা হাত আকাশি রঙের রুমাল এগিয়ে দিল তরির দিকে। তরি ঝাপসা চোখে নিজের বাম পাশের দিকটাই তাকালো। উজ্জ্বল শ্যামলা বনের একজন পুরুষ, ললাটে তার বিন্দু বিন্দু ঘাম, থুতনিতে বেশ কিছুটা ঘামের ছিটে ফোটাও দেখা যাচ্ছে। কালো চোখের মণি চারিপাশে অবাধে পিছন করছে ঘন পাপড়ি। তরি ক্ষণিকের জন্য সবটা ভুলে গেল। ব্যক্তিটি তরিকে ফের বিস্মিত করে দিয়ে বলল, কেঁদো না। ভারী পুরুষালী কণ্ঠ শুনে তরি ঘোর কাটল। মুহূর্তের মাঝে চোখ ফিরিয়ে নিল। কাপা কাপা হাতে রুমালটা দিয়ে চোখ মুছল। পুরোটা পথ সে একবারও নিজের বাম পাশে ঘুরে তাকিয়ে দেখবার প্রয়োজন অবধি বোধ করল না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আহসানদের বাড়ির সামনে এসে গাড়িটা থামতে সকলে যেন তরিকে ঘিরে ধরল। তরি ভয়ে উদ্বিগ্নতায় কিছুটা পিছিয়ে গেল। ঘোমটার ফাঁকে মাথা উঁচু করে চারপাশটা ভালো করে দেখল। এটার নাম বুঝি শ্বশুর বাড়ি। তরি ভাবনার সুতোই কাটা পড়ল। একজন বৃদ্ধা নারী তরির সামনে আসতেই মাজদাক তরিকে উদ্দেশ্য করে বলেন, মা, এটা তোমার দাদি শাশুড়ি মধু বিবি, সালাম করো তাকে। তরি মাথা ঝুঁকিয়ে পাছে সালাম করার আগে মাজদাক ফের বলেন, আহা, এইভাবে মাথা নিচু করে সালাম করতে নেই, তুমি সাধারণভাবেই সালাম দাও। তরি একটা লম্বা সালাম দিল। মধুবিবি সালামের জবাব নিতেই তরি আলতোভাবে ঢোকিল। কেমন যেন ভয় লাগছে তার। মধুবিবি এগিয়ে এসে নিজ গলা হতে একটা মোটা স্বর্ণের হার খুলে তরির গলায় পরিয়ে দিয়ে বলল, এই হার যত্ন কইরা রাইখো, আমাদের বংশের ধারা এইটা। তুমিও তোমার নাতির বউরে এইটা তার বিয়ার দিন পরাইয়া দিবা। তোমার কাছে আমানত রাখলাম। তরি মাথা নাড়ল। সিরিয়ালে সে দেখেছিল নায়িকার বিয়ে হওয়ার পর নায়কের দাদি কথায় কথায় নায়িকাকে অপমান করে, সংসার শুধু অশান্তি করে। কিন্তু বড় বিস্ময়কর বিষয়, তরির এই বৃদ্ধাটিকে মোটো সেরকম মনে হচ্ছে না। আশ্চর্য, উনি এখনো তরিকে অপমান কেন করছেন না? রকচটা স্বরে কেন বলছেন না যে, তোমাকে আমি এই বাড়ির বউ হিসেবে মানি না, এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। বিয়ে উপলক্ষে রুমির কাজের শেষ নেই। এ ঘর থেকে ওটান, সে ঘর থেকে ওটান, শব্দ তাকেই করতে হচ্ছে নাকি? নতুন বইয়ের জন্য শরবত নিয়ে যাওয়ার পথে বিরাট জোরে ধাক্কা খেল সে। বাড়ির ট্রে হাতে রুমি বড় বড় চোখে দেখল, এটা আর কেউ নয়, ভাইয়ের একটা বাদর বন্ধু আছে, তার নাম রঙ্গন। এই বাদরটাকে বিয়েতে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন ছিল? লোকটা বাদর। শোভার আহসানের বোন রুমি তরিকে একটা ঘরে বসিয়ে রেখে গেছে। ফুল নামক বস্তুর প্রতি তরির ছোটবেলা থেকেই এক বিশেষ দুর্বলতা রয়েছে, কিন্তু আজ যেন সব কিছুকে মিলান লাগছে। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, তবুও তরির সেসবে বিন্দু পরিমাণ আগ্রহ কাজ করছে না, বরং ইচ্ছে হচ্ছে হাত দিয়ে সব কুটি কুটি করে ছিঁড়ে দিতে। বিছানার মাঝে আবার ফুল দিয়ে লাভ বানানো হয়েছে, তাতে লেখা রয়েছে A+T। এর মানে আহসান, টি মানে তরি। তাদের দুজনের নামটা কিভাবে একসঙ্গে জুড়ে গিয়েছে। ঘরে তরি ব্যতীত কেউ নেই। দরজার বাইরে থেকে অনেক হট্টগোলের আওয়াজ আসছে। তরির অবশ্য সেই দিকে মন নেই। গুনগুনিয়ে কাঁদো কাঁদো মুখখানা চোখের সামনে ভেসে উঠতেই তরি ফের কেঁদে ফেল। কবল ছুঁয়ে নোনা পানির স্রোত গেল। তরি বড় একটা ঘোমটা তুলে শটান হয়ে বসে রইল। ঘোমটার আড়ালে টলটলে অশ্রু মুছতে ব্যস্ত হয়ে গেল সে। হঠাৎ কি যেন ঠিক নড়ে উঠল। তরি ভয়ে সিলিং ফ্যানের দিকে তাকালো। শৈশবের ভয় যেন মাথা চাড়া দিয়ে মনের ভেতর ঢুকে গেল। সিলিং ফ্যানটা খুলে পড়বে না তো গায়ে? তবে ঘটনা ঘটল তার ঠিক উল্টো। সিলিং ফ্যানে কিছুই হলো না। বিকট শব্দে তরি যে বিছানার উপরে বসেছিল সেটা ভেঙে গেল।
তরি ভয়ে সিটকে বিছানার উপর হাতলটা ধরে এক প্রকার নিজেকে বাঁচিয়ে নিল। অযাচাচিত ভাবে প্রখর শব্দের আওয়াজে সবে সেই ঘরে হানা দিল। দরজা দিয়ে বড় ছোট সকলে উকিঝুঁকি দিয়ে তরিকে দেখতে লাগলো। সেই মুহূর্তে পুরো বাড়িতে রটে গেল। নতুন বউ খাটের উপর বসে খাট ভেঙে ফেলেছে। একে তো নতুন পরিবেশ, এরই মধ্যে আবার খাট ভাঙ্গার মতো কুৎসিত কাহিনী। ভয় অস্বস্তিতে তরি জমে গেল। এই অপ্রীতিকর অবস্থা থেকে তরিকে রক্ষা করলেন শোভা। খবর পেয়ে শোভা দ্রুত তরিকে রুমির সঙ্গে অন্য ঘরে পাঠিয়ে দিলেন। সকলকে বেশ বকাঝকা করলেন। পরিস্থিতি শান্ত করে শোভা তরির কাছে গেলেন। অতি নরম সুরে বললেন, তুমি কি ভয় পেয়েছো মা? ওই ঘরটা সুন্দর আর বড় বলেই সবাই ওইখানেই বাসরঘর সাজিয়েছিল। ওটা তোমার দাদার শ্বশুরের ঘর ছিল। আত্মীয় স্বজন সকাল থেকে ওই ঘরে বসে হেসেছে, খেলেছে। পুরনো আমলে খাট তো, তাই এত ভার সহ্য করতে পারেনি। তুমি এর জন্য নিজেকে দোষ দিও না। তোমার দোষ নেই, যা ভেঙে যাওয়ার তা ভাঙবে। তুমি কিংবা আমি কেউ চাইলেও সেটা ধরে রাখতে পারবো না। আহসানের বাবাকে অনেক দিন বলেছে ওই ঘরে খাটটা তুলে দিতে, বেশ নড়বড়ে হয়ে গেছে। নতুন খাট কিনে বসাতে উনি বাবার স্মৃতি বলে এড়িয়ে গেছেন। আজ ভাঙলো তো ভাঙলো, নতুন বউয়ের সামনেই ভাঙলো। তুমি আমাকে ক্ষমা করো মা। তরি আড়ষ্টতা কাটিয়ে কথা বলতে পারল না। শোভা আবারও বলেন, এইটা তোমার আর তোমার বরের ঘর। আমি কত বলেছিলাম এই ঘরে বাসর সাজাতে, নচ্ছার ছেলে মেয়েগুলো আমার কথা শুনলই না। আচ্ছা করে বকি দিয়েছি সবগুলোকে। ওই ঘুরে ফিরে আহসানের ঘরে আসতে হলো তোমায়। খামোখা তোমায় এত লজ্জায় ফেললাম। শোভা তরির শাড়িটা ঠিকঠাক করে দিয়ে রুমিকে নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আলতো করে ঘরের দৌড় দিয়ে গেলেন। তরি জড়তা সংকোচে আবারও কেঁদে ফেল। এত কান্না পাচ্ছে কেন? তার ভয়ে নাকি লজ্জে? তরি তুলতুলে কপালে ছুঁয়ে নোনা পানির স্রোত গেল। মিনিট খানেক পর দরজা খোলার আওয়াজ পেয়ে তরি নড়েচড়ে বসল। বড় একটা ঘোমটা তুলে শটান হয়ে বসে রইল। ঘোমটার আড়ালে টলটলে অস্ত্র মুছতে ব্যস্ত হয়ে গেল সে। অকস্মাৎ এক বলিষ্ঠ হাত তরির মুখের ঘোমটাটা তুলে দিল। তরি চোখ মেলে তাকালো। চোখে বাড়িধারা চিকচিক করছে। আহসান ক্ষীণস্বরেই বলল, এখনো কাঁদছো? আর কেঁদো না। তরি প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু মোটেও আপনাদের বাড়ির খাট ভাঙিনি, ওটা একাই ভেঙে গেছে। আহসান শান্ত গলায় বলল, আচ্ছা মানলাম, কিন্তু এখন আর কেঁদো না। এত কাঁদলে শরীরের লোনা পানি সব শেষ হয়ে যাবে। পরে সারাদিন স্যালাইন খেয়ে কাটাতে হবে। তোমার বুঝি স্যালাইন খুব পছন্দ? তরি ভেজা গলায় বলল, মোটেও না, ওটা কোনো খাবার জিনিস নয়। আহসান ঠোঁট টিপে হাসলো। হাস্যোজ্জ্বল স্বরে বলল, তাহলে কেঁদো না। তরি কান্না থামিয়ে প্রতিবাদী কণ্ঠে বলল, সবকিছু নিজে ঘটিয়ে আমাকে কাঁদতে নিষেধ করছেন? সবকিছু আপনার জন্যই হয়েছে, আমি জানি। আহসান বিস্মিত হয়ে বলল, ও মা, এই মেয়ে বলে কি? আমি আবার কি করলাম? তরির মুখে যেন খই ফুটে উঠল। রুড কণ্ঠে সে বলল, আপনি তো আমাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এলেন। আপনি যদি আমাকে না নিয়ে আসতেন তবে কি আমি এত কাঁদতাম? সব দোষ আপনার। আহসান ঠোঁট এলিয়ে হেসে ফেল। তরি টলমল চোখে আহসানের হাসি মাখা মুখটা অবলোকন করল। আহসান মিষ্টি করে হেসে বলল, মানলাম সব দোষ আমার, ঘাট হয়েছে আমার, তবুও তুমি আর কেঁদো না। তরি আহসানের কথায় বিশেষ কান দিল না। উল্টো তাকে উদ্দেশ্য করে বলল, কাঁদবো, আরো বেশি করে কাঁদবো, তাতে আপনার কি? আহসান তরির দিকে এক পলক তাকিয়ে রইল। জবাবে বলল, সবটাই তো আমার, এরপরেও এই প্রশ্ন? আহসানের এরূপ ঘোর মিশ্রিত কণ্ঠ শুনে তরির মনে কেমন যেন ঢেউ বয়ে গেল। অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিতে চাইল। আহসানের দৃষ্টিতে বাধা পড়ে গেল সে। অদ্ভুত বিষয় তো, লোকটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? তরি আর চোখে আহসানের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল, আপনি এভাবে তাকাবেন না। তরির এরূপ উক্তি শুনে আহসান প্রথমে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, ফের বলল, কেন? তাকালে ক্ষতি কি? আমার বউ, আমি তাকাতেই পারি।
তরির পিলে চমকে উঠল, গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল তার। ড্যাপ ড্যাপ করে মিনিটখানেক আহসানের মুখপানে চেয়ে রইল। লোকটা কি তাকে বউ বলল? তবে পরমুহূর্তেই তরি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। আহসান তরির কার্যকলাপ সূক্ষ্মভাবে লক্ষ্য করতেই মনে মনে এক দফা হেসে নিল। তরির দিকে নিজের হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, আমাকে কি বিশ্বাস করা যায় তরি? তুমি কি বিশ্বাস করতে পারছো আমায়? তরি নির্বিঘ্নে কঠোর স্বরে বলল। না, যায় না। নাবোধক উত্তর শুনে আহসান দীর্ঘশ্বাস ফেল। অনেকটা সময় নিশ্চুপ রইল। অতঃপর বিছানা থেকে নেমে আলমারি খুলে পরনের উপযোগী জামা কাপড় বের করল। তরিকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো, আমি জামা কাপড় ছেড়ে আসছি। তরি কোনো সঙ্গতিপূর্ণ উত্তর দিল না। আহসান আর অপেক্ষা করল না। জামা কাপড় হাতে যখনই দরজা খুলে বের হতে যাবে তখনই সেই মুহূর্তে তরি বলল, একটু শুনুন। আহসান পেছন ফিরে তাকালো। তরি মিহিস্বরে বলল, আপনাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তবে একটু একটু করা যায়। আহসান পাশ ফিরে নিজের বদনখানি ঢেকে ফেলল। মুখে এক চিলতে হাসি নিয়ে সে বলল, আমি একটুতেই সন্তুষ্ট। আহসান আর দাঁড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। আহসান যাওয়ার পরই তরি নিজের ক্লান্ত শরীরটাকে বিছানার মাঝে সঁপে দিল। সারাদিনের ক্লান্তি ধকলের চাপে নিমিষে এসে নিদ্রাদেশে তলিয়ে গেল। আহসান দরজা খুলে ঘরে প্রবেশ করতে থমকে গেল। বিছানায় যুবথুবু তরিকে ঘুমন্ত অবস্থায় দেখে সে নমনীয় হয়ে পড়ল। বালিশটা নিয়ে তরির সন্নিকটে গিয়ে বসল। তরি মুখোমুখি বালিশটা রেখে সে নিজেও শুয়ে পড়ল। আহসান এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইল। পলক যেন পড়ছে না। এ ভারী জামা কাপড় নিয়ে মেয়েটা পড়ে পড়ে ঘুমাচ্ছে কি করে? সে চলে যাওয়ার পর ভারী শাড়িটা তো বদলে নিলেও পারত। এত খামখেয়ালি হলে কি চলে? আহসান তরির শাড়ির আঁচলটা হাত দিয়ে স্পর্শ করলো। নাকের সামনে নিয়ে ঘ্রাণও নিল। কেমন একটা নারীসুলভ ঘ্রাণ। এই লাল টুকটুকে গম্ভীর মেয়েটা কি আসলেই তার বউ? মুহূর্তটাকে স্বপ্ন ভেবে আহসান নিজের হাতে চিমটি কাটল। বেশ ব্যথা লাগলো। মুখ অবয়ের উপরে রোদ্দুরের তীব্র ঝলকানির অস্তিত্ব টের পেতেই ঘুম ভেঙে গেল তরির। চোখ মেলতে দেখল আহসান ঠিক তার মুখ বরাবর মুখ গুজে ঘুমিয়ে আছে। শিথিল দেহে তীব্র যৌবনের ছাপ। তরি কেমন নড়চে উঠল। এক মনে তাকিয়ে রইল স্বামীর পানে। মানুষটাকে দেখে কালকে যতটা ভয় লেগেছিল আজ মোটেও সেরকম লাগছে না। আচ্ছা, লোকটা কি আদতে আসলে এরূপ শান্ত? তরি তর্জনীটা স্বামীর ঠিক গাল বরাবর রাখলো। চাপ দাড়িগুলো আলতো হাতে ছুঁয়ে দেখলো। এরপর থুতনিটা ছুঁয়ে দেখার জন্য যখনই হাত বাড়াতে যাবে অকস্মাৎ আহসান ঘুম থেকে উঠে গেল। ফোলা ফোলা চোখে তরিকে দেখল। তরি অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। আমতা আমতা করে বলল, মশা বসেছিল। আহসান পাশ ফিরে শুয়ে পড়ল। তরির সঙ্গোপনে মুচকি হাসতে হাসতে বলল, আচ্ছা। আহসানের উত্তর শুনে তরি দীর্ঘ নিঃশ্বাস ফেল। বাকি লোকটা টের পায়নি। তরি বিছানা থেকে উঠে বসলো। তার আর ঘুম আসছে না। আলমারির ওপাশ থেকে লাগেজটা নিয়ে সেটা খুলল। পরনের জন্য একটা শাড়ি বের করল। মনোরা তরিকে বারবার বলে দিয়েছেন বিয়ের পর দিন নতুন বউরা শাড়ি পরে। মনোয়ারা নিজেই তরিকে গাঢ় নীল রঙের শাড়িটা কিনে দিয়েছেন। সঙ্গে মানানসই ব্লাউজ বানিয়ে রেখেছেন দর্জিকে বলে। তরি শাড়ি হাতে পা টিপে টিপে গোসলখানে গেল। গোসল শেষ করে গাঢ় নীল রঙের শাড়িটা পরে তোয়ালে মাথায় ঘরে ঢুকলো। আহসান তখন সবেমাত্র বিছানা থেকে উঠে বসেছে। তরিকে নীল রঙে দেখে বড়সড় চমক খেল। তরি চুল পেয়ে টপ টপ করে পানি পড়ে কোমর পিঠ ভিজে যাচ্ছে। তরি অন্যমনস্ক হয়ে বারবার তোয়ালে দিয়ে চুল মোছার বৃথা চেষ্টা চালাচ্ছে। আহসান চোখ ফেরালো না। উজ্জ্বল দৃষ্টিতে সে তরিকে বারংবার ঘুরে ফিরে গভীরভাবে পর্যবেক্ষণে ব্যস্ত। পর্যবেক্ষণের মাত্রা এতটাই গভীর যে এক পর্যায়ে আহসানের মনে হলো সে চাইলে তরি চুল বেয়ে পড়া পানির ফোঁটাগুলোকে নিমিষেই গুণে শেষ করতে পারবে। আনমনে তার চোখ পড়ল তরির পিঠের ব্লাউজের ফিতার দিকে। অবহেলিত ফিতা দুটো খোলা। এত নিখুঁত বিষয় বস্তুর মাঝে এইটুকু ভুল ঠিক মানাচ্ছে না। এই অবাধ্য জিনিসগুলোকে একটা বাঁধনে বাঁধা দরকার। আহসান তরির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। পিঠে টান টান অনুভব করতেই তরি একবার পিছন ফিরে তাকাতে চাইল।
তবে আয়নায় আহসানের প্রতিচ্ছবি দেখে আর পিছু ফিরল না, আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। ফিতা দুটোকে বেঁধে দিতে গিয়ে আহসান তরির মসৃণ পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কোমল হৃদয়ে উত্তাপ বয়ে গেল যেন। প্রথমে দ্বিধাবোধ করল, মনের নিকট দ্বিধা যেন বাধা পড়ল। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তরির পিঠদেশে। আশঙ্কিক বৈধ ছোঁয়ায় তরি যেন কেমন মিয়ে গেল। এরূপ স্পর্শ সে আগে কখনো পায়নি। পেছন ফিরে লাজে সে আহসানের বুকে মুখ লুকালো। সম্বিত ফিতে চমকে উঠল, দ্রুত সরেও গেল। মানুষটাকে কাল রাতেও তার বড্ড মন্দ বলে মনে হয়েছিল, আজ তার স্পর্শে বিন্দুমাত্র খারাপ লাগছে না কেন? শোভা তখন নাস্তার টেবিল সাজাতে ব্যস্ত। তরি তার সামনে এসে দাঁড়াতেই ঠোঁটে ঝলমলে হাসির ঝলক দেখা গেল। মাঝদার টেবিলের ঠিক সাইডের সারির চেয়ারে বসে এক মনে পেপার পড়ছিলেন। তরিকে দেখে পেপার ভাঁজ করে ফেলেন। তরি জড়তা সংকোচে মাজদাককে সালাম দিল। মাজদাক তরির সালামের জবাব নিলেন। ফের তরিকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে দেখলে আমার বুকের ভেতরটা ফেটে যায় মা। তোমার বাবা কতটা অমায়িক ব্যক্তিত্বের মানুষ ছিলেন সেটা শুধু আমিই জানি। ভাবতে পারিনি হায়দার এভাবে চলে যাবে। চায়ের আড্ডায় তোমার বাবার স্থানটা যখন ফাঁকা দেখি না, কতটা যে শূন্য মনে হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই ছোট্টবেলা থেকে হাসি খেলে দুষ্টমি করে একসাথে বড় হয়েছি। আরে বন্ধু আমার। স্বভাবত তরি খুবই আবেগপ্রবণ একটি মেয়ে। বাবার প্রসঙ্গ উঠতে চোখ ঝাপসা হয়ে গেল তার। বিষয়টা লক্ষ্য করতে শোভা নিজ স্বামীকে বলেন, দিলে তো এই সকাল সকাল মেয়েটাকে কাঁদিয়ে। সকালবেলা এইসব না বললে কি হতো না তোমার? মাজদাক অতি নরম সুরে তরিকে বলেন, কেঁদো না মা। তোমার বাবাকে আমি কথা দিয়েছি, আমি কখনোই তোমার চোখে জল আসতে দেব না। তোমাকে কাঁদতে দেখলে হায়দার কিন্তু আমার সঙ্গে অভিমান করবে। তরি শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে ফেল। বাবার কথা মনে পড়লে তার খুব কষ্ট হয়, খুব। সকালে নাস্তা খেয়ে উঠবার সময় মধুবিবি বেশ কিছুক্ষণ তরির গতিবিধির দিকে লক্ষ্য রাখলেন। তরিকে ডাক দিয়ে কিছু বলতেও চাইলেন, তবে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে এত খোলামেলা বিষয় আলোচনা বাঞ্ছনীয় না ভেবে আর বললেন না। কিন্তু তরির ভেজা চুল দেখে আত্মতৃপ্তি পেলেন। তখনই শোভা তরির হাতে এক কাপ চা দিয়ে বলেন, আহসানকে দিয়ে এসো। নাস্তা শেষে চা না পেলে তার আবার মাথা ব্যথা হয়। তরি চায়ের কাপ নিয়ে সোজা ঘরের দিকে গেল। আহসানের দিকে চায়ের কাপটা এগিয়ে দেওয়ার সময় তরির হাতটা ঠকঠক করে কাঁপছিল। চায়ের পিরিচে ফোঁটা কয়েক চাও পড়ে গেল। আহসান কাপটা তুলে নিয়ে টেবিলে রাখল। নরম সুরে বলল, এত কাঁপাকাঁপি কেন? গরম জিনিসে ভয় বুঝি? তরি ঠোঁট কামড়ে উত্তর দিল, গরম চা ভয় লাগে না, কিন্তু আহসান চায়ের কাপটা হাতে তুলে তাতে একটা চুমুক দিল। অতঃপর বলল, কিন্তু কি? তরি বড়সড় ঢোক গিলে বলল, আপনি আমার সামনে এলেই আমার বুক কাঁপে, হাত কাঁপে, আবার পা কাঁপে। সত্যি বলছি, আমার আগে এরকম কিছু ছিল না। এখন কেন এসব হচ্ছে আমি জানি না। আচ্ছা, আপনারও কি এমন হয়? আহসান মনে মনে এক ধাপ হাসল। চায়ের কাপটা টেবিলে রেখে তরির সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত গভীর গলায় বলল, হ্যাঁ হয়তো, কিন্তু হাত কাঁপে না, পাও কাঁপে না, বুক কাঁপে। আবার মনে হয় বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে। কেমন ধুকপুকানির আওয়াজও হয়। তরি নির্দেকের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিচু স্বরে বলল, সত্যি? আহসান তরির ডান হাতটা নিজের হাতের সঙ্গে মিশিয়ে ফেলল। তরির অত্যন্ত সন্নিকটে গিয়ে বলল, হ্যাঁ, এই যে আমার বুক, মাথা রেখে কান পেতে শুনে দেখো। তরি এবার সত্যি সত্যি স্বামীর বুকে মাথা রাখলো। না, মানুষটা মিথ্যে বলেনি। আসলে কেমন ধুকপুক আওয়াজ হচ্ছে। মাজদাক সারোয়ারের ডাকে দুই যুগলের ঘোর কাটলো। তরি স্বামীর বুক ছেড়ে সরে দাঁড়ালো। বাবার ডাক শুনতে পেয়ে আহসান দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। তরি দরজার সামনে এগিয়ে গিয়ে আহসানের নীরব প্রস্থান দেখল। দরজার সামনে থেকে সরে আসার সময় একটা নারী কণ্ঠস্বর শুনতে পেয়ে তরি কৌতূহল দৃষ্টিতে তাকালো। হাস্যোজ্জ্বল একটা নারী ওপরই তার দিকে হেঁটে আসছে। মেয়েটাকে তরি চেনে। মেয়েটার নাম রুমি, সম্পর্কে আহসানের ছোট বোন। বিয়ের দিন রুমিকে দেখেছিল তরি। রুমি এসে তরির হাত দুটো ধরে বলল, কেমন আছো ভাবি? তরি ইতস্ততভাবে উত্তর দিল, ভালো আছি, তুমি কেমন আছো? এই ঠোঁট এলিয়ে হেসে বলল,
তুমি চাইলে আমাকে তুই করে বলতে পারো, আমি কিছু মনে করব না। তোমার আর আমার বয়সের পার্থক্য মাত্র 2 বছর। তোমার 18 আর আমার 16। ভেবো না ভাবি বলে তোমার সঙ্গে বাঙালি ননদিনের মতো ঝগড়া করব। আমি এত হিংসুটে ঝগড়াটে কুটকুটে নাই। তুমি কিন্তু আমার সই। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল, নরম স্বরে বলল, ইস, আমি ভেবেছিলাম তুমি আমাকে সিরিয়ালের মতো গয়না চুরির দায়ে ফাঁসাবে। রুমি পেট চেপে ধরে হাসতে হাসতে বলল, হ্যাঁ, তা তো ফাঁসাবই। পারলে গয়নাগুলো সামলে রেখো, না হলে গয়না না পেলে মায়ের বুবু গোপীবাহু তরিবাহু বলে চিৎকার করে উঠবে। আর আমি তখন ধুমতানানা ধুমতানানা আর বজ্রপাতের সাউন্ড বাজাবো। না চাইতো তরি হেসে ফেল। এইবারে সবাই খুব ভালো, কাউকে তরির এখন আর মন্দ লাগছে না। দুপুরে প্রতিবেশীগণ সরোয়ার বাড়িতে হানা দিল। নতুন বইয়ের চাঁদ মুখখানি দেখাই তাদের মুখ্য উদ্দেশ্য। তরির চকচকে উজ্জ্বল শ্যামলা গায়ের রং, কোমর অব্দি চুল, নবযৌবনে বিগলিত রূপ দেখে কারো মুখে যেন রানী। প্রতিবেশীরা তরিকে নিয়ে তেমন বিশ্লেষণে মত্ত হতে পারল না। শোভা তাদের সেই সুযোগই দিলেন না। খাইতে সকলকে বিদায় করে দিলেন। মধ্যাহ্ন ভোজের আশায় সেই সময় মাছ দেখার আহ্বানও হাজির হলো। ব্যবসার কাজ সামলাতে গিয়ে প্রায়ই এই পিতা পুত্রের দুপুরের খাবার খেতে দেরি হয়ে যায়। শোভা দ্রুত হাতে স্বামী আর সন্তানকে খাবার বেড়ে দিলেন। কোথায় গিয়েছিলেন আপনি? দুপুরের খাবার শেষ করে কাজের সুতোয় সবে ঘরে ঢুকেছিল আহসান। নিজ স্ত্রীর প্রশ্নে বাধা পড়ল সে। হাতের কাজ ছেড়ে তরি প্রশ্নের উত্তরে বলল, কাজ যদি না করি তবে তুমি বেকারত্বের অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাবে। তরি নির্দ্বিধায় বিজ্ঞান নাই বলল, মোটেও না, মা আমাকে বলেছেন সব সময় সুখে দুঃখে স্বামীর পাশে থাকবে। আহসান তরির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তরি ড্যাব ড্যাব করে তাকিয়ে স্বামীর ঠোঁটে হাসিকে অবলোকন করলো। ঠোঁটগুলো তার গোলাপি রঙের। আজকালকার উচ্ছৃঙ্খল ছেলেপেলেদের মতো সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলা ছেলেদের মতো নয়। তরির ভাবুকতা দেখে আহসান তার দিকে কয়েক ধাপ এগিয়ে গেল। পকেট থেকে মুঠো ভর্তি কাচের চুড়ি বের করলো। নীল রঙের জলজলে তকতকে চুড়িগুলোকে তরির হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তরি সেই হাত সাদরে গ্রহণ করলো। উদীয়মান প্রতীকের ন্যায় নিজের হাতখানা মেলে ধরল স্বামীর দিকে। গোল গোল চুড়িগুলোকে হাতে পরানোর সময় সুরসুরিতে তরি চোখ বুজে ফেল। আহসান সেসব অগ্রাহ্য করে নিজের কাজে অতি ব্যস্ত রইল। চুড়িগুলো সে কিনেছে অতি গোপনে, সকলের অগোচরেই বলা যায়। পকেটের ঝনঝন আওয়াজের শব্দে মাঝে কয়েকবার সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছিল। আহসান সুকৌশলে পরিস্থিতি সামলে নিয়েছে। নীল রঙের শাড়িটার সঙ্গে চুড়িগুলো দারুণ মানিয়েছে। তরি চুড়ি ভর্তি হাত দুটো ঝাঁকালো। আহসান নিঃশব্দে চুড়ি সেই ঝনঝন আওয়াজের শব্দ শুনতে লাগলো। চুড়িগুলো পরস্পরের সঙ্গে বাড়ি খেয়ে যেই অদ্ভুত শব্দ সৃষ্টি করছে তা আহসানের কাছে বড়ই মধুর বলে মনে হলো। আজ সকাল থেকে সব কিছু এত অপূর্ব লাগছে কেন? তার কারণটা কি? তরি এই বাড়িতে আসার পর থেকে তরির সবচেয়ে বেশি মনে পড়ে গুনগুনকে। রাতে দুবোন একে অপরকে জাপটে ধরে ঘুমাতো। তরি কাদামাটি দিয়ে গুনগুনকে কতবার হাঁড়ি পাতিল যে বানিয়ে দিয়েছে তার হিসেব নেই। বৃষ্টি এলে ভেজা মাটি নিয়ে দুবোন পুতুল বানাতো, বালু দিয়ে কেক বানিয়ে খেলতো। গুনগুনের সঙ্গে কাটানো শ্রমিকগুলোর কথা স্মৃতিচারণ করতে তরি কেঁদে ফেল। কাঁদছো কেন? আহসানের নরম কণ্ঠস্বর শুনে তরি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। কান্নামাখা স্বরে বলল, কোথায়? আমি মোটেও কাঁদছি না। আহসান তীক্ষ্ণ দৃষ্টিতে তরির ফোলা ফোলা চোখ দেখল। নাকের ডগাটা লাল হয়ে গেছে, গলার স্বরও ভেজা। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরির পাশে এসে বসল। তরি সরে গিয়ে তাকে বসার জায়গা করে দিল। নমনীয় কণ্ঠে বলল, মিথ্যেটা দেখছি ঠিকঠাক বলতে পারো না। তরি কোনো প্রতি উত্তর করল না। তার কিছু ভালো লাগছে না। বিছানার উপরে উবু হয়ে বসে আছে। মনটা কেমন যেন লাগছে। জবাব না পেয়ে আহসান তরির দিকে আরো কিছুটা এগিয়ে এলো। থুতনিতে হাত রেখে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তরি নিলিপ্ত ভঙ্গিতে বলল, কিছু হয়নি। আহসান কাঙ্ক্ষিত জবাব না পেয়ে হতাশ হলো। তরিকে আর জেরা করলো না, বরং তরি দু কপালে হাত রেখে বলল,
জানো, আমার ছোটবেলা থেকে একটা অসুখ আছে। তরি অত্যন্ত কৌতূহলের সহিত বলল। কি অসুখ? জবাবে আহসান বলল। ছোটবেলা থেকেই আমার পছন্দের কোনো মানুষ যদি আমার সামনে কাঁদে তাহলে আমার খুব কষ্ট হয়। বুকে কেমন চিনচিন ব্যথা হয়, মনে হয় যেন আমি মরেই যাব। তরি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর দিকে। ঢোক গিলে বলল। এখনো কি খুব কষ্ট হচ্ছে? আহসান নির্বিঘ্নে উত্তর দিল। হ্যাঁ, খুব 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 কষ্ট হচ্ছে। তরি আর খানিকটা সময়ও ব্যয় করল না। দুই হাত দিয়ে ফের চোখ মুছল, নাক টেনে টেনে বলল। আমি আর কাঁদবো না। আহসান মুখ টিপে হেসে ফেল। তার দেখা দেখি তরিও হেসে ফেল। সময়ের বিঘ্ন না ঘটিয়ে তরিকে বলল। কাঁদছিলে কেন? অতর্কিত প্রশ্নে তরি মাথা নিচু করে ফেল। শাড়ির আঁচল প্যাঁচাতে প্যাঁচাতে বলল। আমার একটা ছোট বোন আছে, ওর নাম গুনগুন। জানেন, ও খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি যা বলি তাই শোনে। আমরা একসঙ্গে পড়তে বসি। রাত্রে জড়াজড়ি করে না ঘুমালে আমাদের ঘুমেই আসে না। আজ সারাদিন আমি ওকে দেখিনি। আগে কখনো গুনগুনকে ছাড়া আমি থাকিনি। মনটা খুব খারাপ লাগছে। আমি নিশ্চিত গুনগুন অনেক কাঁদছে। আমার যেন কেমন কেমন লাগছে। গুনগুনকে খুব মনে পড়ছে। আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল। তরি থামতেই সে বলল। ব্যাপারটা তো আসলেই খুব সিরিয়াস। আচ্ছা, আজ রাতে গুনগুন ভেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। কাল সকালবেলা তোমাকে তোমাদের বাড়ি দিয়ে আসবো। সন্ধ্যায় বাড়ি কাজ শেষে বাড়ি ফেরার সময় তোমাকে আবার নিয়ে আসবো। চলবে? তরি চোখ বড় বড় করে বলল। পাক্কা? আহসান মাথা উপর নিচ করে সম্মতি জানালো। তরি আবেগে উচ্ছ্বাসিত হয়ে আহসানকে জড়িয়ে ধরল। সহসা মেহলি দেহের তুলতুলে ছোঁয়া পেয়ে আহসান বিস্মিত হলো। তরির এলোমেলো চুলগুলো তার নাকে এসে বাড়ি খেল। তরি তাকে জাপটে ধরে পড়ল। আপনি খুব ভালো। যদিও সম্বিত ফিরে পেতেই সে আহসানের শরীর থেকে নিজের আলগা করে ফেল। এভাবে মানুষটাকে তার জড়িয়ে ধরা মোটো ঠিক হয়নি। লোকটা তাকে নিয়ে মনে মনে ভুল কিছু ভাবছে না তো? একেবারে লাগোয়া দুটি বালিশে তৈরি আহসান পরস্পর একে অপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিহিত। যেমন আহসানের শক্ত পুরুষালী চাহনি, তেমনি তরির নারীসুলভ কোমল নমনীয় চাহনি। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুজনের চোখের এই অদ্ভুত খেলার মাঝখানে আহসান বলল। তুমি কি তুলতুল? তরি হতবাক হলো। নিমিষে শোয়া থেকে উঠে বসে বলল। আপনি আমার নাম জানলেন কি করে? আহসান অযাচাচিত হাসলো। হেসে বলল। আঙ্কেলের মুখে শুনেছি। আমি ভেবেছি গুনগুনই হলো তুলতুল। বিয়ের দিন অনেকবার গুনগুনকে তুলতুল বলে ডেকেছি। গুনগুন কোনো সাড়াই দিল না। তরি গালে হাত দিয়ে বলল। তুলতুল আর গুনগুন আমাদের ডাক নাম। আমার ভালো নাম নাভানা রশিদ তরি, আর গুনগুনেরটা হলো ইনায়া রশিদ কিরণ। আমাদের নামে কি মিল ছিল? আমাদের নামে কি মিল, তাই না? তুলতুল নামে শুধু আমায় বাবা ডাকতো, এখন আর কেউ ডাকে না। আহসান মিনিট খানেক নীরবতা পালন করলো। তারপর বলল। আমি যদি তোমাকে তুলতুল ডাকি খুব বেশি ক্ষতি হবে কি? তরি মাথা দুলিয়ে না বোঝালো এর অর্থ। আপনি আমাকে তুলতুল ডাকলে মোটেও ক্ষতি হবে না। গাঢ় লাল রঙের জামদানি শাড়ি পরে টুকিটাকি সেজে বসে আছে সে। হাতে গলায় শোভার পরিয়ে দেওয়া সোনার গহনা। বিবাহিত মেয়েরা বাপের বাড়ি গেলে সোনার গহনা পরে যেতে হয়। তরি নিজের পায়ের দিকে তাকালো। পা দুটো খালি খালি লাগছে। দুপায়ে আলতা পরে মন্দ হতো না, কিন্তু কে এনে দেবে তাকে আলতা? দরজা খোলার শব্দে তরি পেছন ফিরে তাকালো। আহসানকে দেখে ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে বলল। আপনি কিন্তু বলেছেন আজ বাড়ি নিয়ে যাবেন। কখন যাব আমরা? তরির প্রশ্নের উত্তর আহসান দিতে পারল না। তরির এলোমেলো প্রশ্ন তার কানে ঢুকছে না। তার দৃষ্টি সম্পূর্ণ তরির দিকে নিবদ্ধ। মেয়েটাকে কেমন বউ বউ লাগছে। বই তো তারই বউ এটা। মাথায় পাকা গিন্নিদের মতো খোপা বাঁধা, হাতে সোনার বালা, গলায় মোটা হাড় পরা। আহসান দরজা ধরে তাকিয়ে থাকলো। তরি আবার প্রশ্ন করল। নিয়ে যাবেন না? আহসান হকচকিয়ে উঠল। আমতা আমতা করে বলল। ওই হ্যাঁ, বাইক বাইরে আছে, আমি চাবিটা নিয়ে যাচ্ছি, তুমি এসো। আহসান চাবি হাতে বেরিয়ে যেতেই তরি তার পিছু পিছু আঁচল ঘোরাতে ঘোরাতে এলো। আহসান আর চোখে তরিকে দেখল।
বড্ড খোশ মেজাজে আছে সে। আহসান বাইকে বসে তরিকেও বসার ইঙ্গিত দিল। তরি বাইকে বসে প্রথমে একটু দূরত্ব বজায় রেখেছিল, এরপর কী ভেবে যেন এগিয়ে এসে বসলো। একটা হাত রাখলো আহসানের কাঁধে, অপরটা আহসানের বুকে। তরিদের বাড়ি থেকে আহসানদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, বাইকে জোরে টান দিলে খুব একটা সময় লাগে না। তরিকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে আহসান চলে যেতে চাইল। তরি নিলিপ্ত কণ্ঠে বলল, আপনি আসবেন না? তরির এই দুর্বল কণ্ঠস্বর আকুতি ভরা চাহনি আহসান এড়িয়ে যেতে পারল না। প্রতি উত্তরে শুধু বলল, যাব, কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। আম্মার সঙ্গে দেখা করে চলে আসবো। তরি মুখে প্রকাশ না করলো মনে মনে আনন্দিত হলো। দরজায় নক করতেই মনোহরা এসে দরজা খুলে দিলেন। তরি আর আহসানকে অসময়ে দেখে চমকিত হলেন। আহসান সালাম দিয়ে ভেতরে গেল, কিন্তু কথা অনুযায়ী বেশিক্ষণ বসল না। মাছদার গুদামে তার জন্য অপেক্ষা করছেন। গুনগুন স্কুল থেকে ফিরে বোনকে দেখে আনন্দে কেঁদে ফেল। তরিকে জড়িয়ে ধরে বলল, বাবু জানো, আমার তোমাকে কত মনে পড়েছে। তোমাকে সেদিন নিয়ে গেল যে এই লোকটা, তিনি একটা দুষ্টু লোক। তোমাকে কেন নিয়ে গেল সে? আমি তোমার জন্য অনেক কেঁদেছি। তুমি এই লোকটাকে বকে দেবে বাবু, সে যেন আর তোমাকে নিয়ে না চলে যায়। তরি কাঁদো কাঁদো চোখে গুনগুনের কথা শুনল। আহসানকে নিয়ে কটু কথা বলে মনোরা, যদিও এক দফা গুনগুনকে এসে ধমকে গেলেন। গুনগুন সেদিকে ভ্রুক্ষেপ করল না। দুবোন সন্ধ্যা অবধি নিজেদের মতো ব্যস্ত রইল। গুনগুন এসে তরির হাতে এক গাদা কাপড় গুজে দিল। তরি সেগুলো দিয়ে পুতুল বানালো। সুতা কেটে মেয়ে পুতুলটার মাথার চুলও দিল। একটা বড় পুতুল, একটা বউ পুতুল, আর একটা ছোট্ট বাবু পুতুল। উঠানে পাতার দোলনায় দুবোন দোল খেলো। কথা মাফিক সন্ধ্যাবেলায় আহসানের বাইক তরিতে গেটে এসে থামতেই গুনগুন জানালা দিয়ে উকি ঝুঁকি মারল। মনোয়ারা গেট খুলতেই আহসান ভেতরে প্রবেশ করতেই গুনগুন তরির শার্টের আঁচল চেপে ধরে বসে রইল। তরির কানে ফিস ফিস করে বলল, বাবু, ওই দুষ্টু বদ লোকটা আবার এসেছে। ও তোমাকে নিয়ে যেতে এসেছে। তুমি একদম ভয় পেও না। ও তোমার কাছে আসলে আমি ওকে কামড়ে দেব। আমার দাঁতে অনেক জোর আছে বাবু। সেদিন ক্লাসে রেখা আমার খাতা ছিঁড়ে ফেলেছিল, এরপর আমি ওর হাতে কামড় দিয়েছি। ভয় পরের দিন স্কুলেই আসেনি। তরি ভুর কুচকে বলল, তুমি কেন কামড় দিলে গুনগুন? গুনগুন মাথা নিচু করে বলল, ও আমার খাতা কেন ছিঁড়ে দিবে? সব পচা মানুষদের কামড়ে দেব। তরি কোনো সারা শব্দ না পেয়ে গুনগুন তরির গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা বাবু, আর কাউকে কামড়ে দেব না বাবু। তুমি যেও না ও পচা লোকটার সঙ্গে। আমার খুব কান্না পায়। আমি তোমার জন্য কতগুলো কেঁদেছি। তরি কিছু বলার আগে ঘরে আহসান এলো। হাতে তার অনেকগুলো বড় বড় ব্যাগ, তাতে রয়েছে নানারূপ ফল, মিষ্টান্ন ইত্যাদি। তৎক্ষণাৎ মনোহরার ডাকে তরি মায়ের নিকট ছুটে গেল। আহসানকে দেখে গুনগুন তাকে ভেঙচি কাটল। আহসান সব কিছু অগ্রাহ্য করে গুনগুনের পাশে গিয়ে বসল। গুনগুন তাকে আবারও ভেঙচি কাটল। আহসান নিজের হাতের ব্যাগটা থেকে অনেকগুলো চকলেট বের করলো। সেখান থেকে একটার মোড়ক খুলে নিজে খেতে শুরু করলো। গুনগুনে জিভে যেন জল চলে এলো। এই বদলোকটা তাকে একটাবারও সাধছে না কেন? সাধলে তো গুনগুন খেয়ে ফেলতো। গুনগুন আর নিজেকে সামলাতে পারল না। বিক্ষুব্ধ কণ্ঠে আহসানকে বলল, সবগুলো চকলেট কি আপনি একাই খাবেন? আহসান চকলেট মুখে পড়ে উত্তর দিল, হ্যাঁ। গুনগুন কিছুক্ষণ ভেবে বলল, জানেন, আমাদের ইংরেজি বইতে লেখা আছে শেয়ারিং ইজ কেয়ারিং। সব কিছু ভাগ করে খেতে হয়। আহসান মনে মনে খুব হাসলো। কায়দা করে উত্তর দিল, দেব চকলেট, তবে একটা শর্ত আছে। গুনগুন নির্বিঘ্নে উত্তর দিল, কি শর্ত? আহসান নিজের বৃদ্ধাঙ্গুলি তুলে ধরে বলল, আমার সঙ্গে ভাব করবে। গুনগুন মিনিট খানেক নিজের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়ে রইল। একদিকে ওই দুষ্ট লোক, আরেকদিকে চকলেট। কি করবে সে? উপায় না পেয়ে গুনগুন আহসানের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে নিজের বৃদ্ধাঙ্গুলি ঠেকিয়ে বলল, এই যে ভাব করলাম, এবার আমায় চকলেট দিন। আহসান চকলেট ভর্তি ব্যাগটা গুনগুনের হাতে গুজে দিল।
গুনগুন চকলেট বের করে খেতে খেতে বলল, আপনি মোটেও দুষ্ট লোক নন, আপনি অনেক ভালো। আহসান ঠোঁট টিপে হাসল। দুবনের কার্যকলাপ ঠিক একই রকম। মনোয়ারা তরিকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে রাখতে বসেছেন। আহসান বাধা দিতে চাইলে লাভ হলো না। মনোয়ারা সাফ জানিয়ে দিলেন নতুন জামাইকে তিনি খালি মুখে যেতে দেবেন না। তরিকে সালাদ কাটতে বসিয়ে দিয়ে মনোয়ারা পোলা রোস্ট এবং গরু মাংসের রেজালা রাঁধলেন। রাতে মেয়ে ও জামাইকে নিজ হাতে পাত পেরে খাওয়ালেন। খেয়ে উঠে মনোয়ারাকে সালাম জানিয়ে আহসান তরিকে সঙ্গে নিয়ে রওনা দিতে চাইল। ঠিক সে সময় বাঁধল বিপত্তি। গুনগুন আলতো হাতে আহসানের পাঞ্জাবির হাতা ধরে কাটতে কাটতে শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তো আপনার কথা শুনেছি, আপনার সঙ্গে ভাবও করেছি। আপনি তাহলে কেন আমার বুবুকে নিয়ে যাচ্ছেন? আর বুবুকে ছাড়া আমি ঘুমোতে পারি না। আপনি আমার বুবুকে রেখে যান, আমার বুবু আমার সঙ্গে থাকবে। আহসান দ্বিধাগ্রস্ত হয়ে তরির দিকে তাকালো। তরিও দুহাত দিয়ে চোখ মুছে। মনোরা তেরে সে গুনগুনের গালে দুঘা লাগিয়ে দিলেন। তবে এই পন্থা গুনগুনের বেলায় মোটো কার্যকর ছিল না। গুনগুনের কান্নার জোয়ার থামল না। বয়সে তরির আঁচলে মুখ লুকিয়ে বলল, আপনার সঙ্গে ভাব শেষ, আপনি একটা পচা পাচি লোক। অতঃপর নিজের কনিষ্ঠ আঙ্গুলটা আহসানের দিকে তাক করে বলল, আপনার সঙ্গে আমার কাটটি, কোনোদিন আর আপনার সঙ্গে কথা বলবো না। আটটি বাট্টি রক্তের কাটটি। আহসান দরজার সামনে শটানভাবে দাঁড়িয়ে রইল। একদিকে তার বইয়ের কানা, অপরদিকে শালির কানা। এ অবস্থায় ঠিক কী করা দরকার তা তার নিজেরই মাথায় আসছে না। এই অদ্ভুত পরিস্থিতি থেকে তাকে রক্ষা করলেন মনোয়ারা। গুনগুনের কান্না মাখা মুখ তিনি উপেক্ষা করতে পারলেন না। আহসানকে বিনীতভাবে রাতটুকু থেকে যাবার অনুরোধ করে বসলেন। এই আকুল অনুরোধ আহসানের হৃদয় ঝড় তুলল। মাতৃসম মানুষটির অনুরোধ আহসান ফেলতে পারল না। রাতটা সে ও বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই সঙ্গে গুনগুনের খুশি সেদিন আর দেখে কে। খুশিতে আহসানের হাত ধরে লাফাতে লাফাতে বলল, আপনার সঙ্গে কাটটি বাদ, আপনি আসলেই খুব ভালো। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেল। এদের দু বোনের কোনো ঠিক ঠিকানা নেই। দুজনের মধ্যে ভয়ানক মিল। তরি তার নিজের ঘরে আহসানকে বিছানা করে দিল। সব কিছু গুছিয়ে দিয়ে মনোয়ারার ঘরে গিয়ে বসল। সকালে গুনগুনের স্কুল আছে, তাই মনোয়ারা তাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তরিকে এত রাতে নিজের ঘরে দেখে মনোয়ারা বলেন, তুমি কি এই ঘরে শোবে? তরি বিছানায় হেলান দিয়ে বলল, হ্যাঁ মা, ওনাকে বিছানা করে দিয়ে এসেছি। উনি আমার ঘরে ঘুমাবেন আর আমি এখানে ঘুমাবো। মনোয়ারা ঝাঁঝালো কণ্ঠে বলেন, কাজটা তুমি মোটেও ঠিক করনি। সে আমাদের বাড়ির মেহমান, তাকে তোমার সময় দেওয়া উচিত। একে অপরকে সময় না দিলে তোমরা নিজেদের কিভাবে বুঝবে? তোমার স্থান যেখানে, তুমি সেখানে যাও। তরি মুখ ফুটে বলল, গুনগুনের সঙ্গে ঘুমাবো আমি, না হলে গুনগুন কাঁদবে। মনোয়ারা জবাবে বলেন, গুনগুনকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে স্কুল আছে ওর। এত রাত জেগে কাজ নেই। সকালে উঠলে বলে দেবো রাতে তুমি ওর সঙ্গেই ঘুমিয়েছ। তরি রুষ্ট হয়ে নিজের ঘরের দিকে গেল। এই লোকটার যন্ত্রণায় একটুও শান্তি নেই। কোথায় একটু মা বোনকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, তারও জো নেই। এই পাজি লোকটা এখানে এসে হাজির। তরিকে দরজার সামনে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে আহসান চমকিত হলো। এনা সে ওই ঘরে ঘুমাতে গেল। আহসান বিছানা ছেড়ে উঠে তরির নিকটে গেল। দরজার ঠিক সামনে গিয়ে বলল, তুমি এখানে? রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। তরি ঠোঁট কুঁচকে একরোখা জবাব দিল, মা বলেছে আপনার সঙ্গে এই ঘরে শুতে। আহসান আর একটু শব্দটি করল না। বিছানায় উঠে তরিকে শোয়ার মতো জায়গা করে দিল। তরি ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার হাতলটা ধরে আহসানকে উদ্দেশ্য করে বলল, উঠোনে যাবেন? আহসানের চোখ ভর্তি তখন ক্লান্তির ছাপ। তরি কথাগুলো শুনে তন্দ্রাভাব কেটে গেল। হতবিহ্বল বলে নাই বলল, এত রাতে? তরি চঞ্চল ছন্নছাড়া মেয়েদের মতো হাত পা ছুড়ে বলল, হ্যাঁ, আজকে একটা সিক্রেট মিশনে নামবো। আহসান কপাল কুঁচকে ফেল। তরির দিকে তাকিয়ে বলল, কিসের মিশন? তুমি কি স্পাই? তরি ফিস ফিস করে বলল, এত শত জানি না,
আমাদের উঠোনের এই পাশে রমিত চাচাদের চালতা গাছ আছে, মানে দুই বাড়ির মাঝামাঝি পড়েছে গাছটা। আমরা এতদিন ভাগ বসাইনি, কিন্তু রমিত চাচা একজন পাজি মানুষ। রাতে আমাদের গাছের আম পেড়ে নিয়ে যান, কিন্তু আমাদের কোনো চালতা দেন না। আজকে আমরা চালতা চুরি করব। আপনি নিচে বস্তা হাতে দাঁড়াবেন, আমি ওপর থেকে চালতা ফেললে কুড়িয়ে বস্তায় ভরবেন। আহসান তীব্র প্রতিবাদ করে বলল। এসব করা একদম ঠিক নয়। রাতের আধারে যদি কিছু হয়। তরি পাল্টা জবাবে বলল। আপনি আমার সঙ্গে চালতা পারতে যাবেন কিনা সেটা বলুন। যদি না যান তাহলে আমি একাই যাব। ভূতে এসে আমাকে ধরে নিয়ে যাবে, তখন আপনি চেয়ে চেয়ে দেখবেন। তরি আর দাঁড়ালো না, চটের বস্তা হাতে বেরিয়ে পড়ল। আহসান তার পিছু পিছু ছুটল। গাছের ঠিক নিচে এসে তরি ফিস করে বলল। আপনি নিচে দাঁড়ান, কোনো শব্দ করবেন না। চালতা নিচে পড়লে টপাটপ ব্যাগে ভরবেন। আহসান প্রত্যুত্তরে বলল। লাঠি নেই? লাঠি বা বাঁশের সঙ্গে জালি ব্যাগ পেঁচিয়ে দিলেই হতো। আমি হাত দিয়েই চালতা পেরে দিতে পারতাম। খামোখা অসময়ে গাছে উঠবার কি দরকার? তরি কোমরে হাত দিয়ে বলল। এই রাতের আধারে আমি বাঁশ ঠোকাতে এখন বাঁশ বাগানে যাব? বাঁশ এসে আমার গায়ে পড়লে আমি বাঁচবো? আহসান যুক্তিতর্কে বইয়ের কাছে হেরে গেল। হতাশ হয়ে চটের ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। তরি শাড়ির আঁচল কোমরে গুজে গাছের নিচু ডালে আগে পা রাখল। হাত বাড়িয়ে গোটা চারেক চালতা পেরে নিচে ছুঁড়ে মারল। আহসান তা সযত্নে চটের বস্তায় ভরল। আহসান বাম দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো তরিকে, অর্থাৎ তরি, তুমি বাম দিকের ডাল থেকে চালতা পারো। তরি স্বামীর কথা মতো বাম দিকে ডালে পা দিল। গোটা কয়েক চালতা আবর নিচে ছুঁড়ে মারল। এবারে চালতাগুলোর সাইজ আগেরগুলোর চেয়ে অনেক বড়। এভাবে চালতা পারতে পারতে চটের বস্তা 3 ভাগ ভরে গেল। তবে এবারে তরি বড়সড় গোলমাল পাকিয়ে ফেলল। গাছ থেকে নামার সময় ভুল করে নরম ডালে পা ফেলতে ডালসহ তরি বিকট শব্দে নিচে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আহসান মিনিটখানেক প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ডাল ভাঙ্গার শব্দ শুনে পাশের বাড়ির আলো জ্বলে উঠল। তরি ভয় পেয়ে আহসানের দিকে তাকালো। এত কাহিনী ঘটার পর ধরা পড়লে সর্বনাশ। আহসান চালতার বস্তা ছেড়ে দ্রুত তরিকে কোলে তুলে নিল। তরি ফিস করে বলল। আমার চালতা কোথায়? আমাকে ছাড়ুন, আগে চালতাগুলোকে সাইড করুন। চালতা সহ ধরা পড়লে কেউ আমাদের আস্ত রাখবে না। আহসান তরির দিকে বিরক্ত হয়ে তাকালো। দুনিয়া একদিকে, চালতা আরেক দিকে। ব্যথা পেয়েও মন থেকে চালতার নাম সরছে না। তরিকে সে কোল থেকে নিচে নামালো। এক হাতে তার ভারী চালতার বস্তা, অপর হাতে তরিকে সামলে ধরেছে সে। এ মেয়ে পড়ে গিয়ে নিশ্চিত হাত পা মুচকে ফেলেছে, দাঁড়াতেও পারছে না ঠিকভাবে। অতপর আহসানের কাঁধে ভর দিয়ে তরি ঘরে এলো। আহসান চালতার বস্তা ঘরে রেখে বলল। শিক্ষা হয়েছে তোমার এবার। এত রাতে অন্ধকারে কাছে উঠলে ঝামেলা হবেই, তাও আবার অন্যের কাছে। কোথায় ব্যথা পেয়েছো দেখি? খুব লেগেছে বুঝি? তরি রাগান্বিত স্বরে বলল। না, লাগেনি। দাঁড়াতে পারছি না ঠিক করে, পা মচকে গেছে আর কোমর সোজা করতে পারছি না। পিঁপড়া কামড়ে পা ফুলিয়ে দিয়েছে। আহসান নরম স্বরে বলল। পা টিপে দেবো আমি? তড়িৎ উত্তর দিল। মা বলেছে স্বামীর গায়ে পা দিতে হয় না, তাহলে নাকি অনেক পাপ হয়। আহসান মাথা চুলকে ছোট্ট শ্বাস ফেল। বাঁকা চোখে তড়িৎ দিকে তাকিয়ে বলল। তাহলে তোমার কোমর মালিশ করে দিতে বলছো? যদিও আমি সেটা বেশ ভালোই পারি। তরি আহসানের বাঁকা চাহনি মানে বুঝলো না, উল্টো খুশি হয়ে আহসানকে বলল। দিন না প্লিজ, খুব ব্যথা করছে। চিরুনি দানির ওখানে সরিষার তেল আছে, ওটা দিয়ে মালিশ করে দিন। এটুকু বলেই তরি পাশ ফিরে শুয়ে পড়ল। আহসান হতাশ হলো। এমে তার কথার মানেই পৌঁছিনি, বুঝলে? কোমর বালিশের কথা শুনে এত খুশি হতো না। আহসান চিরুনিদানির সামনে থেকে সরিষা তেলের শিশিটা নিল। দুহাতে তেল নিয়ে তরির কোমরের উপর রাখল। আহসান লক্ষ্য করলো তার হাত কাঁপছে। দ্বিধা নিয়ে সে তরির কোমরে হাত রাখল। উজ্জ্বল বনের তুলতুলে কোমরে হাত রাখতে আহসান নিজেই চমকে উঠল, কেমন হাঁসফাঁস করতে লাগলো। এদিক ওদিক তাকালো। বেশ বড়সড় কয়েকটা ঠোক গেল। আলতো হাতে মালিশ শুরু করলো। তরিমিতু চিৎকার করে বলল। এই মালিশ বাবা, আপনার হাতে কি জোর নেই? জোরে হাত চালান। আহসান আহত দৃষ্টিতে তরির পানি চাইল।
কোথায় শ্বশুরবাড়ি এসে বউ নিয়ে রাতে চন্দ্রবিলাস করার কথা ছিল, আর এদিকে হলো তার উল্টো। বইয়ের সঙ্গে চুরি বিলাস করতে গিয়ে হাত পা মুচকে আহত বইয়ের সেবা করতে হচ্ছে। কি কপাল তার। তরি ঘুম থেকে উঠে নিজের তপলি তপলা গুছাতে ব্যস্ত। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছে সে। আহসান তরির ঠিক সামনে এসে বসলো, নির্লিপ্ত কণ্ঠে বলল, বই খাতাগুলো গুছিয়ে নিও। মায়ের কাছে শুনলাম কয়েক মাস পরেই নাকি টেস্ট পরীক্ষা তোমার। এতদিন যা করেছো সেটার চিন্তা বাদ দাও। মনোযোগ দিয়ে না পড়লে টেস্টে ভালো রেজাল্ট আসবে না। তরি হতবিহ্বল হয়ে পড়ল। আপনি আসলে আমাকে পড়তে দেবেন? আহসান প্রত্যুত্তরে বলল, কেন, আমি কি বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর পড়াশোনা বন্ধ করে দেব? তরি ইনিয়ে বিনিয়ে বলল, আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে আর পড়তে দেবেন না। আমার একটা বান্ধবী আছে জানেন, ওর বর বিয়ের পর ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। পচা লোক একটা। আহসান তরির হাত দুটো ধরে বলল, তুমি যতদূর পড়তে চাও পড়বে। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন জানো? তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। তাই মনোযোগ দিয়ে পড়ো, না হলে ভবিষ্যতে আমাদের বাচ্চারা বলেই বসবে, মা তুমি কিছুই পারো না। তরি লজ্জায় মাথা নিচু করে ফেলল। এসব বাচ্চা কাচ্চার কথা বলার মানে কি? লোকটা বড্ড বাজে। গুনগুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে চুলায় রান্না বসিয়েছেন মনোয়ারা। আহসানকে খুব করে বলেন দুপুরের খাবার খেয়ে যেতে। আহসান কাজের ছুতোয় আর বসলো না। তরিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল। ব্যবসার কাজে নাকি বাবার সঙ্গে বের হতে হবে আহসানের। মনোয়ারাও আর জোরালোভাবে চাপ দিতে পারেনি। আহসান আর তরি চলে যাবার পরপরই রমিজালি হন্তদন্ত হয়ে মনোয়ারার দরজার সামনে এসে নক করলেন। মনোয়ারা দরজা খুলে কিছু বলার আগে রমিজালি বললেন, ভাবি, কালকে কি গাছে লোক উঠেছিলেন? গাছের এই পাশের সালটা কই গেছে? মনোয়ারা খুন্তি হাতে বললেন, আমি কেন কাছে লোক পাঠাতে যাব? কাল আমার মেয়ে আর জামাই এসেছিল, বিয়ের পরে প্রথমবার এসেছে। আমি ওদের সেবা যত্ন ছেড়ে চালতা পারতে লোক উঠাবো কিভাবে গেছে? রমিজালি আর কথা বাড়ালেন না, আনমনে দৌড়তে চলে গেলেন। এই কর্ম তাহলে নিশ্চিত পাড়ার ছিসকে চোরেদের কাজ। মনোরা রান্না সেরে তড়িঘরটা গুছাতে এলেন। ঘরে বড় একটা মোটা চটের বস্তা দেখে কৌতূহলী হয়ে বস্তা খুললেন। খুলতেই দেখলেন বড়সড় মোটা তাজা খাসা চালতায় ভর্তি বস্তাটা। মনোরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কাল রাতে এই অনাচার কার্য তাহলে তরি ঘুরিয়েছে। হাই, এই মেয়ের বিয়ের পরও কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। আহসানের কড়া আদেশ, কাল থেকে তরিকে কলেজে যেতে হবে। সময় মতো পড়াশোনা তৈরি করে রাখতে হবে। বাড়ি থেকে আসার সময় তরি কলেজের ধপধপে পোশাকটা নিয়ে এসেছে। বিয়ের পর সে কালই প্রথম কলেজে যাবে। কলেজে তাকে দিয়ে আসবে আহসান। তার ওই উড়নচণ্ডী বুম্বা বাইক দিয়ে সাইজ করে তরিকে রেখে আসবে কি কলেজে গেটের সামনে? আজ রাতে লোকটাকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে। তরি গালে হাত দিয়ে ভাবুক মেয়ের মতো বসে রইল। আসলেই যদি আহসান তাকে কাল কলেজে পৌঁছে দিতে যায় তবে কি চমৎকার একটা কাণ্ডই না হবে। ওই যে তরির বান্ধবী শিউলি আছে না, তাকে তার বর রোজ সকালে কলেজে দিয়ে যায়। আবার খেয়াল মাফিক কলেজ ছুটি হওয়ার আগে আগে শিউলির অপেক্ষায় কলেজে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সব মেয়েগুলো হাঁ করে তাকিয়ে থাকে। তখন জানালা খুলে বারবার শিউলি আর শিউলির বরকে পালা করে দেখে। শিউলির সঙ্গে শিউলির বরের অবশ্য বেশ ভাব। যতবারই বরের প্রসঙ্গ ওঠে ততবারই শিউলি লাজে লজে লাল হয়ে যায়। তখন দেখতে বেশ লাগে তাকে। কাল যদি আহসান তাকে কলেজে পৌঁছে দিতে যায় কি দারুণ ব্যাপারটাই না ঘটবে। ক্লাসের মেয়েগুলো কি শিউলির বরের মতো আহসানকেও পালা করে লুকিয়ে লুকিয়ে দেখবে? না না, তা কেন হবে? আহসানকে কেন ওই দুষ্টু মেয়েগুলো লুকিয়ে লুকিয়ে দেখবে? মোটেও দেখবে না তারা আহসানকে। যদি দেখে তাহলে তরি তাদের চোখ কাটা কম্পাস দিয়ে গুটিয়ে দেবে। 7-5 ভাবনা ছেড়ে তরি নিজের বই খাতাগুলোকে আহসানের পড়ার ঘরে সাজালো। কাজে যাবার সময় আহসানই তাকে এই ঘরের তালা খুলে দিয়ে গেছে।
ঘরটা লম্বাই প্রস্থে খুব একটা বড় নয়। একটা টেবিল আছে, সঙ্গে কয়েকটা চেয়ার। ঘরের এক কোণে ছোট্ট একখানা বুকশেলফও আছে। তরি গভীর মনোযোগ দিয়ে বুকশেলফের বইগুলো ঘেঁটে দেখল। কী সব বড় বড় ক্লাসের পড়ার বই, চাকরির পড়ার বইও আছে বেশ কিছু। তরি কৌতূহলী মনে প্রশ্নরা আঁকুবুকি করল। এই লোকটা তো ব্যবসা করে, তাহলে এত রাশি রাশি চাকরির বই দিয়ে তার কি কর্ম? তরি তখন পড়ার রুম থেকে সবেমাত্র বের হয়েছে। শোভা এসে তরির হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন,